বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী পক্ষ আর সরকার পক্ষের এমএলএরা একে অন্যের দিকে তাকিয়ে তুই চোর বলছেন। নরেন্দ্র মোদী হলো সেই প্রাইম মিনিস্টার যে আমেরিকায় গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করে এসেছে। তার প্রতিদান হিসেবে ট্রাম্পও এখানে এসে কী সব বিবেকামুন্ডন ফুন্ডন কী সব বলে ফলে চলে গেছে। আমাদের প্রতিবেশী প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক সম্প্রতি খারাপ হয়েছে। সেইখানে দাঁড়িয়ে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে কথা বলে ফেললেন। অন্তঃসত্ত্বা মা স্বামী সিপিএম করে বলে স্রেফ পেটে লাথি মেরে বাচ্চাটাকে পেটে নষ্ট করে দিয়েছে। আমি এই কথাগুলো বলছি কারণ এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গে থমকে গিয়েছে যে আজকে তিনি 1000 টাকা পাচ্ছেন, বামপন্থীরা এলে তিনি 1500 টাকা পেতেই পারেন। এটা একটা বড় ঘোষণা, কিন্তু প্রাউডলি বলছি, তৃণমূল যেদিন সরকারে থাকবে না 1.5 মাসের মধ্যে তৃণমূল হচ্ছে ভাজা ঝুরো বিস্কুট হয়ে যাবে। আমরা কিন্তু শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা প্রস্তুতি নিয়ে আসছি মানুষের কাছে। আমরা নূতন যৌবনেরই দূত। দেখুন, বহু পলিটিক্যাল পার্টিতে, রাজনীতিতে বর্তমানে সমস্ত পার্টিতে দেখা যাচ্ছে যারা ইয়ং জেনারেশন তাদের পার্টিসিপেশন বাড়ছে। মাঝখানে একটা ধারণা হয়েছিল যে রাজনীতিতে না বেশি এসে লাভ নেই, কিন্তু এখন দেখা যাচ্ছে সব পলিটিক্যাল পার্টিতে বিভিন্ন যারা ইয়ং জেনারেশন তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া মারফত হোক কিংবা অ্যাক্টিভলি হোক একটা দাপিয়ে রাজনীতিতে আসছে এবং রাজনীতি কিন্তু দেশের ভবিষ্যৎকেও তৈরি করে। এবার এই রাজনৈতিক মতাদর্শের অনেকগুলো ভাগ রয়েছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী। আমরা আজকে এমন একজন মানুষকে এই স্টুডিওতে এনেছি যার কথা অনেকেই কমেন্ট করেছিলেন, তাকে আনার জন্য অনুরোধ করেছিলেন। তার থেকে আমরা বামপন্থীরা এই সমাজ নিয়ে কি ভাবছে এবং সোকল্ড ভোটের কথা ছাড়াও কিছুটা তো বলতে হবে, রাজনীতিকরা এলে ভোট ছাড়া হয় না আলোচনা, কিন্তু সেগুলোর বাইরেও এই সমাজ, এই দেশ, এই দেশের অর্থনীতি, এই দেশের ভবিষ্যৎ এবং সর্বোপরি খেটে খাওয়া মানুষের জন্য বামপন্থীরা কি ভাবছেন, কি ভাবনা নিয়ে এই বামপন্থাটা এগোতে চলেছে, সেইটা নিয়ে আজকের পলিটিক্যাল পডকাস্টটি করব। দেখুন, আমাদের এর আগে বিজেপি, তৃণমূল, সিপিএমের বহু মানুষ এসছে এবং আজকে আমাদের অতিথি সিপিআইএমের নেতা তথা যুবক একজন মুখ, সৃজন ভট্টাচার্য। সৃজন দা, প্রথমেই কনগ্র্যাচুলেশন, কারণ রাজনৈতিক ক্ষেত্রে যেটা একটা বড় মঞ্চ, ভোট মঞ্চ, সেখানে তুমি এসছো, তুমি একজন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছো, কিন্তু তোমার উঠে আসাটা ছাত্র রাজনীতি থেকে। তাহলে এই যে মূল ভোটের রাজনীতি এবং ছাত্র রাজনীতি, এই ডিফারেন্সটা কতটা তোমার কি চোখে পড়ছে? না, এই ধরনের জেনারেল ইলেকশনে দাঁড়ালে অনেক বেশি মানুষের কাছে যেতে হয়, অনেক বেশি এরিয়া কভার করতে হয় এবং ছাত্র রাজনীতির কতগুলো নির্দিষ্ট ইস্যু থাকে। মানে ঠিকই, ছাত্র রাজনীতিতেও মতাদর্শের লড়াই, বিভিন্ন রকম তর্ক বিতর্ক, ন্যাশনাল এজেন্ডা, ইন্টারন্যাশনাল এজেন্ডা, এগুলো নিয়ে বিতর্ক লাগে, এগুলো ঠিকই হয়। আবার একদম সেক্টর স্পেসিফিক, অমুক ক্যান্টিনটা হচ্ছে না, তমুক জেরক্স মেশিনটা ঠিক দাঁড়াচ্ছে না, তমুক জায়গায় ফিটা কমাতে হবে। তো এক্ষেত্রে তোমার সামনের অডিয়েন্সটা, টার্গেট অডিয়েন্সটা অনেক বেশি ডাইভার্স এবং অনেক বড়। এখানে তরুণ প্রজন্ম আছেন, এখানে একটু বেশি বয়সের মানুষ আছেন, তাদের পরিচিতির প্রশ্নগুলো মাথায় রাখতে হয়। তো ফলত মঞ্চটা বড়, কিন্তু আমার ছাত্র রাজনীতির কাজ, আমাকে গোটা পশ্চিমবঙ্গে ছুটে বেরিয়েছি আমি সেই কাজে। রাজ্যটাকে চিনতে, মানুষজনকে চিনতে, বুঝতে সাহায্য করেছে। ফলত সেইটা আমার ভোটের ময়দানে নেমে মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ছাত্র রাজনীতির অভিজ্ঞতা খানিকটা সহায়কই হয়ে দাঁড়িয়েছে। এবার দ্বিতীয় প্রশ্ন তোমাকে যেটা আমার জানা, সেটা হচ্ছে যে যেহেতু তুমি পরিসরের কথা বললে, তুমি আর একটা পরিসরেও লড়াই করেছিলে, বিধানসভা পরিসরে। এবার লোকসভা পরিসর স্বাভাবিকভাবেই অনেকটা বড়, তুমি জায়গা দেখছো, তুমি যাদবপুরে দাঁড়িয়েছো, যাদবপুর তোমার নিজের জায়গা। বিধানসভা নির্বাচন আর 7টা বিধানসভা নিয়ে লোকসভা, এই দুটো নির্বাচন করতে গিয়ে তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে যে কতটা বেশি পরিশ্রম করতে হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে যে 2021-এ লড়া, 2024-এ লড়া,
এর মধ্যে তো পলিটিক্যাল অনেক ইকুয়েশন পরিবর্তন হয়েছে, তো মানুষের রেসপন্সে কি ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ? এক হলো যে পরিশ্রম খুব কম বেশি বলে আমার মনে হয় না, মানে পরিশ্রম রিমেন্স ইন্ট্যাক্ট অনলি। তুমি যতদিন যাবে, যাদবপুরে আমাদের এবার যেহেতু লাস্ট ফেজ, অনেক দিন ক্যাম্পেন হয়েছে এবং সেই অনুপাতে একটা পরিশ্রম। কিন্তু ধরো যদি 1 মাসের মাথায় ভোট হতো, তাহলে বিধানসভার প্রার্থীকে যতটা পরিশ্রম করতে হয়, লোকসভার প্রার্থীকেও হয়তো ততটাই পরিশ্রম করতে হয়। আমার ধারণা কেউ কাউন্সিলর ইলেকশনে দাঁড়ালেও তাকে ততটাই পরিশ্রম করতে হয়। তোমাকে মানুষের কাছে যেতে হবে এবং তোমার কথাটা বলতে হবে, তার কথাটা শুনতে হবে। তো সেইটা তো একটা নিরন্তর প্রক্রিয়া চলতে থাকে। এটা ঠিক যে 21 সালে একটা অ্যাবনর্মাল পলিটিক্যাল বাইনারির মধ্যে আমরা পড়ে গিয়েছিলাম, হয় তৃণমূল নয় বিজেপি, এরকম একটা জায়গায় বাংলার মানুষকে ফেলে দেওয়া হয়েছিল। সেখানে দাঁড়িয়ে অনেক মানুষ আমাদের এটা বলেছিলেন যে তোমরা ভালো, তোমাদের কথাগুলো শুনতে ভালোই লাগছে, কিন্তু এইবারেরটা মনে হয় এই বাইনারির মধ্যেই আমরা চুজ করব। 24-এ সেই কথাগুলো বলছেন না। 24-এ যখন মানুষের কাছে যাচ্ছি, মানুষ একদম পরিষ্কার বলছেন যে আমরা তোমাদের জেতাবো, তোমাদের সমর্থন করব। তার কারণ 21 থেকে 24 এই যে অ্যাবসেন্স অফ লেফট, আইনসভাগুলোতে, রাস্তায় তো বামপন্থীদের প্রেজেন্স বেড়েছে, লড়াই, আন্দোলন, মিটিং, মিছিল এইসবে, কিন্তু ঠিক পার্লামেন্টে সেই অর্থে পশ্চিমবঙ্গ থেকে লেফট এমপি লোকসভায় নেই, রাজ্যসভায় বিকাশ ভট্টাচার্য আছেন, বিধানসভায় নেই। যারা আছে আইনসভায়, তারা তো আইনসভাটাকে কি বলবো, মানে সার্কাস বানিয়ে ফেলেছে। বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী পক্ষ আর সরকার পক্ষের এমএলএরা একে অন্যের দিকে তাকিয়ে তুই চোর, তুই চোর বলছে। এই জিনিস স্বাধীনতার পরে আমরা কোনোদিন দেখিনি। তো ফলত মানুষের মধ্যে এই কথাটা আছে যে বাম কণ্ঠস্বর থাকা জরুরি। বাম কণ্ঠস্বর এক্ষুনি, আমি বলছি না যে কালকেই সব রেড়ে করে ক্ষমতায় চলে আসবে বামপন্থীরা, এরকম হয়তো নাও হতে পারে, আর হয়তো কিছুদিন অপেক্ষা করতে হতে পারে। কিন্তু মানুষের মধ্যে বামপন্থীদের সপক্ষে উল্টো দিকে চাকা ঘোরানোর প্রক্রিয়াটা মানুষের মনে শুরু হয়ে গিয়েছে। পারসেপশন তৈরি হতে খানিকটা সময় লাগে, সেই সময়টা মানুষ আমাদের দিচ্ছে না। মানুষও পরীক্ষা নিচ্ছেন আমাদের, এবং আমরাও গত 3-4 বছরে আস্তে 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 প্রিপেয়ার করেছি যে রুজি রুটির প্রশ্ন আরও বেশি ধারালো করব, চাকরির কথা, জিনিসের দাম কমানোর কথা, এডুকেশন, হেলথ, আরও যা যা আমি আর ইলাবোরেট করছি না। ফলত আর যেটা হয়েছে যে বামপন্থীদের অ্যাবসেন্সে মানুষের ক্রাইসিসও তো বেড়েছে। মানে ধরো গত 3 বছরে, 3 কেন, মানে খুব রিসেন্টলি সমীক্ষায় বেরিয়েছে, রিপোর্ট বেরিয়েছে যে ব্রিটিশ আমলে ভারতের ধনী গরিবের যা ফারাক ছিল, মোদির আমলে তার থেকে বেশি হয়ে গিয়েছে। ট্যাঞ্জিবল এফেক্ট থাকে তো তার কিছু। ফলত এই একদিকে জীবনের রুজি রুটির সংকট, আর অন্যদিকে সরকারি দলগুলোর ছ্যাবলামো, এই দুয়ের মাঝে পড়ে মানুষের এই ক্রাইটা আছে, এই খিদেটা আছে যে বামপন্থীরা আবার শক্তিশালী হোক, তাদের শক্তি বৃদ্ধি হোক। নাও ইট ইজ আওয়ার টাস্ক যে আমরা মানুষের মনোভাবকে কতটা, তাদের প্রত্যাশা পূরণ করতে পারবো এবং মানুষের মনোভাব অনুযায়ী কতটা নিজেদেরকে সাজিয়ে নিতে পারবো। আমার ধারণা, প্রচারে বেরিয়ে প্রার্থী হিসেবে যা বুঝতে পারছি, মাঠ ভরা ফসল রয়েছে, এখন ধান কাটার অপেক্ষা। ভালো কথা। আমরা মাঝে মাঝে বলি, সব সময় বলি না, যে বাঙালিদের ডান হাত বাম হাত আর অজুহাতটা খুব স্ট্রং। তো 2021-এ আমার মনে হয় যে সম্ভবত তুমি বা কয়েকজনের মধ্যে তুমি একজন হবে যে হেরে খুব একটা অজুহাত দেয়নি এবং হারটাকে মেনে নিয়েছে সহজে, এবং তারপরে পরবর্তী কাজের কথা বলেছে। এবার আমি তোমার একটা, যেহেতু আমাদের এখানে অনেক অডিয়েন্স আছে যারা কলেজ স্টুডেন্ট এবং যারা এই বিষয়গুলো নিয়ে রীতিমতো পড়াশোনা করে, দেখো আমি যদি বলি যে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট যেভাবে চলছে পুরোপুরি কর্পোরেটদের ফেভারে চলছে, তাদের পলিসিস, তাদের কথাবার্তা ইত্যাদি শুনে বোঝা যাচ্ছে। কিন্তু যদি রাজ্য স্তরে আসি, সেক্ষেত্রে তো তৃণমূলের ধরো বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চলছে, আমি করাপশান এইগুলোকে বাদ রেখে বলছি, তাহলে বামপন্থীরা আইনসভায় এলে বা বিধানসভায় এলে মানুষের বামপন্থীদের থেকে কি কি পাওয়ার আছে এবং বামপন্থীরা কি কি পলিসিস বর্তমানে চেঞ্জেস করা প্রয়োজন মনে করে? বড় প্রশ্ন করেছ। প্রথম কথা হলো যে প্রাইভেট ইনভেস্টমেন্ট থাকবে,
আমরা যে ব্যবস্থায় বাস করি প্রাইভেট ইনভেস্টর ছাড়া হবে তা না, কিন্তু বামপন্থীরা উই উইল টেক কেয়ার যে প্রাইভেট ইনভেস্টমেন্ট এন্টারপ্রাইজেস যা তৈরি হচ্ছে তাতে মানুষের বেশি লাভ হচ্ছে না কর্পোরেটের বেশি মুনাফা হচ্ছে। যদি মানুষের বেশি লাভ হয় তাহলে আমরা সেই ধরনের এন্টারপ্রাইজকে এনকারেজ করব। মানে আমি বললাম কথাটা এই কারণে, কারণ একটা চালু কথা আছে যে বামপন্থীরা মানে কমপ্লিটলি অ্যান্টি ক্যাপিটাল অ্যান্টি ক্যাপিটালিস্ট তো বটেই, কিন্তু অ্যান্টি ইনভেস্টমেন্টও কখনো কখনো দাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এরপরে তুমি খুবই ভালো বা আমি জানি না, হয়তো পরে অপেক্ষা করে আছে, কিন্তু না হলে সেই কিভাবে সিপিএম শিল্প ক্ষতি করেছে, এই করেছে, ওই করেছে, এর কতগুলো বাধা লাইন আছে, তো বাধা কথা আছে, মানে আমাদের আমি সেটাই বললাম, এই কথাগুলো আসে। এবং আমি তোমায় থামিয়ে বলছি, আমরা আলোচনাটা সবসময় এরকম ভাবেই করতে চাই যেখান থেকে একটা পজিটিভ কিছু বেরোবে, পজিটিভ থিওরি এবং ইজম। এই যে লেফট, এটা একটা ইজম, এই ইজমটার ভাবনা চিন্তাটাও যেন মানুষের কাছে গিয়ে পৌঁছয়। আমরা এই ব্যবস্থায় যেখানে অধিকাংশ মানুষের হাতে দুনিয়া চালানোর যন্ত্র নেই, অল্প কিছু মানুষের হাতেই আছে, এই ব্যবস্থায় আমরা উল্টো স্রোতে ভাষা অংশ কাজ করছি। কীরকম? অ্যাজ ইন পৃথিবীটা তো চালাচ্ছে এই আম্বানি আদানিরাই, এবং তারা সর্বত্র ছেয়ে আছে, নামে বেনামে, পর্দার আড়ালে, পর্দার সামনে। তো গরিব মানুষ তো পৃথিবীটাকে চালাচ্ছে না, সিস্টেম চালাচ্ছে না, সরকার চালাচ্ছে না, রাষ্ট্র চালাচ্ছে না, পুলিশ, অর্থনীতি, মিলিটারি, মিডিয়া, বলিউড, কিছুই গরিব লোক চালাচ্ছে না, সবই ওরা চালাচ্ছে। এবার ওরার মধ্যে কিছু তারতম্য আছে, যা আছে তারতম্য, কিন্তু আমি বললাম যে এই ব্যবস্থার মধ্যে বাস করে আমরা চাই গরিব লোকের হাতে পৃথিবীর অধিকাংশ সম্পদ চালানোর ভার সে পাক। কারণ গরিব লোক, আরও খুব কনসাইজ করে বললে, শ্রমিক শ্রেণী, দে কম্প্রাইজ দ্য মেজরিটি অফ দ্য পপুলেশন। তাহলে এই দুনিয়ার সমস্ত জল, জঙ্গল, জমি, যা সম্পদ, ফল যা আছে, কল কারখানা যা আছে, তার উপর তাদের হক সব থেকে বেশি। এবার এইটা আমি তোমাকে বিপ্লবের কথা বলছি, তুমি এখন আমার ভোটের আগে আমি বিপ্লব নিয়ে তোমার সাথে গল্প আলোচনা করতে পারি, কিন্তু আমার মনে হয় তুমিও, মানে কাটিং দ্য লং স্টোরি শর্ট, এই মুহূর্তে এই ব্যবস্থায় দাঁড়িয়ে আম্বানি আদানিদের উল্টো দিকে গরিব মানুষের অধিকার রক্ষা করা আমাদের কাজ। নরেন্দ্র মোদীকে আমার, ওনাকে দেখতে ভাল লাগে না বলে ওনাকে পছন্দ নয় তা তো নয়। নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জিরা আদানিদের স্বার্থ দেখেন, আম্বানিদের স্বার্থ দেখেন, আরও এই সেকশনটির স্বার্থ দেখেন। গরিব মানুষ বা মধ্যবিত্ত মানুষ, তুমি আমিও, ইনফ্যাক্ট আমরা মানে আমরা যেটুকু পাই এদের হাতে চুইয়ে পড়া খুবই সামান্য কিছু রুটির টুকরো পেতে পারি, কিন্তু আমাদের হাতে দুনিয়া চালানোর ভার বা আমাদের হাতে দুনিয়ার সম্পদের ভার, দেশের সম্পদের অধিকাংশটা থাকে না। এই মুহূর্তে দাঁড়িয়ে গরিবের, মধ্যবিত্তের বেসিক রাইটগুলো, এডুকেশন, হেলথ, কথা বলার অধিকার, ভোট দেওয়ার অধিকার, বেঁচে থাকার অধিকার, নাগরিকত্বের অধিকার প্রোটেক্ট করাটা সব থেকে বড় লড়াই হয়ে দাঁড়িয়েছে, যে লড়াইটা করতে চাইছি। এটা করতে গিয়ে তুমি যে ইনিশিয়াল প্রশ্নটা করলে, এটা করতে গিয়ে যদি কোথাও আমরা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি কোথাও কোনো জায়গায় হওয়ার সুযোগ পাই, সেটা একটা সরকার হতে পারে, একটা মিউনিসিপ্যালিটি হতে পারে, দুটো আলাদা এমপি হতে পারে, আমাদের প্রত্যেকের উদ্দেশ্য থাকবে, প্রত্যেকের ইচ্ছা থাকবে যে আমরা কিভাবে গরিব মধ্যবিত্তের অধিকারকে আরেকটু প্রসারিত করতে পারি। সেদিক থেকে দেখতে গেলে আমি আবার যে কথাটা বললাম, যে এক হলো যে আমরা প্রাইভেট ইনভেস্টমেন্টের বিরুদ্ধে নই, কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট or private sector cannot be a replacement of public sector. It can be a supplement to public sector. Right? সরকারি বাস সব তুলে দিয়ে বেসরকারি বাস সব নামিয়ে দিলাম, তাতে প্রচুর ভাড়া নিয়ে নিল। সরকারি স্কুল সব বন্ধ করে দিলাম, আর হাজার হাজার টাকার বেসরকারি স্কুল করে দিলাম। সরকারি হাসপাতালগুলো মরে গেল, আর বাইপাসের ধারে বা সর্বত্র। এবার কথা হচ্ছে যে আমরা পাবলিক সেক্টরকে রক্ষা করে অ্যাজ সাপ্লিমেন্ট, অ্যাজ আ সাপোর্টিং ঠেকনা,
প্রাইভেট ইনভেস্টমেন্ট, প্রাইভেট সেক্টর, আমরা মানুষের জন্য যেটা হয় আমরা সেটা গ্রহণ করতে পারি, গ্রহণ করতে রাজি আছি। আগামী দিনে যদি কোনোদিন দায়িত্ব পাই সেটা করব। আমাদের ডেভেলপমেন্ট মডেলে আমরা ম্যানুফ্যাকচারিং সেক্টরের গ্রোথ বাড়ানোর চেষ্টা করব, তাকে কেন্দ্র করে সার্ভিস সেক্টর আরও প্রসারিত করার চেষ্টা করব। আমি এই কথাগুলো বলছি কারণ এই প্রশ্নগুলো পশ্চিমবঙ্গে থমকে গিয়েছে। এবং আমি হয়তো বিতর্কিত হবে না যে মেন স্ট্রিম মিডিয়াতে যেটা হচ্ছে যে শুধু পলিটিক্যাল ঝগড়া হচ্ছে, ওটাই তো বলছি। আসল প্রশ্নগুলো এড়িয়ে যাচ্ছে। দেখো, আমি জানি না তুমি কবে টেলিকাস্ট করবে, কিন্তু গত দুদিন ধরে তৃণমূলের এক মুখপাত্র তিনি কান্নাকাটি করছেন, ব্রেকিং নিউজ সারাদিন চলছে। আচ্ছা, ওদের পাঠা ওরা লেজে কাটবে, মুড়ে কাটবে, আমাদের কি, পাবলিকের কি? এই দুদিন ধরে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়ার প্রশ্নটা আলোচনার বাইরে থেকে কি বলছো, অনেকে তো বিছানা ভিজিয়ে ফেলছে বয়সকালে, বলছি এরকম, সেটাও খবর হয়তো, সেটাও খবর হচ্ছে। ফলত জিনিসের দাম কমানো, এমপ্লয়মেন্ট জেনারেশন, এডুকেশন, হেলথ সেক্টর মানুষের কাছে যথাসম্ভব কম খরচে উন্নত মানের পৌঁছে দেওয়া যায়, রেসটা সব মানুষ এক জায়গা থেকে শুরু করার অ্যামেনিটিটা পাক। তারপরে কে কত দূর যাবে দেখা যাবে, কিন্তু সেই বেসিক সুযোগগুলোই যখন মানুষ একসাথে পায় না এক জায়গা থেকে শুরু করার জন্য, মানে ধরো আমি বলছি বিজয় মালিয়ার সন্তান আর তোমার পাড়ায় যিনি রিক্সা চালক তার সন্তান, এই দুজনের মধ্যে কে আসলে বেশি মেধাবী এটা বলা খুব কঠিন, কারণ দুজনে লেভেল প্লেইং ফিল্ড পায়নি বেড়ে ওঠার জন্য। আমাদের কাজ এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করে দেওয়া। এবার তারপরে কে বেশি মেধাবী, কার মাথার গ্রে ম্যাটার বেশি, কে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে, দ্যাটস আ সেকেন্ডারি কোয়েশ্চেন। আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে যা বুঝতে পারছি যে কাজ নেই, যাদের কাজ আছে তাদের কাজের কোনো সিকিউরিটি নেই। তাহলে আমাকে প্রথমত এমপ্লয়মেন্ট জেনারেশন, আনএমপ্লয়মেন্টের প্রশ্নকে শুধু সলভ করতে হবে তাই না, আন্ডার এমপ্লয়মেন্ট, ধরো মাস্টার্স করেছে, করে যে চাকরিটা পাওয়ার কথা ছিল সেই চাকরিটা পায়নি, এখন শপিং মলের সিকিউরিটি হিসেবে 12 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এটা তো একটা রিয়েলিটি। আরও আমি অসংখ্য, এটা গ্রামে যদি যাও আরও, তাও তো শহরে বিভিন্ন রকম, কিছু না হলে একটা কাবাবের দোকান দিয়ে দিতে পারে রাস্তায়, কিন্তু গ্রামে আরও ভয়ানক অবস্থা। এইটা দেখতে হবে আমাদের। আনঅ্যাকাউন্টেড মানি, করাপশনের মানি, যা আসলে সরকারি টাকা, তোমার আমার টাকা, এই টাকা তৃণমূল আমলে বিশেষত, বিজেপির হাতেও তো আরও বড় আকারে, এখন এখানে চোখের সামনে তৃণমূল আমলে যেভাবে ঘুরপথে কতগুলো পার্টিকুলার লোকের পকেটে ঢুকে পড়ছে, সেই টাকাকে আবার সরকারি টাকায় ফেরাতে হবে। সেটা ফেরাতে পারলে আমি যে কথাগুলো তোমায় অনেক কথার মধ্যে যে কথাগুলো বললাম, জিনিসের দাম কমানো, স্কুল কলেজ হাসপাতাল সস্তা করা, এগুলো হবে। আর যে তুমি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমটা বললে, যা যা আছে আর কি, যেগুলো নিয়ে তৃণমূল খুব বিজ্ঞাপন দিচ্ছে, এই ধরনের স্কিম বামপন্থীদের সময় আগে আরও ছিল, আমাদের সময় আরও থাকবে। আমরা পারলে এগুলো প্রসারিত করব। খানিকটা বিতর্ক হবে হয়তো, কিন্তু আমি মনে করি না যে এটা অসম্ভব যে আজকে তিনি 1000 টাকা পাচ্ছেন, বামপন্থীরা এলে তিনি 1500 টাকা পেতেই পারেন। এটা একটা বড় ঘোষণা, কিন্তু কারণ বাকি 500 টাকাটা মেরে দেওয়ার মতো পার্থমানিক অনুব্রত তো আমাদের টিমে নেই। আমি তাহলে তোমাদের থেকে, আমি ইন্টারাপশন করছি, ভেরি সরি, মানে আমার এটা জানতে ইচ্ছা করছে যে ধরো তুমি এখন বললে যে 1500 টাকা বা ইত্যাদি ইত্যাদি, তোমাদের থেকে এই এক্স্যাক্ট প্রপার কি বলবো একটা কনসেপশন আসছে না কেন? যেমন আমরা একজন নেতাকে বলতে শুনেছি যে আমরা এলে 3000 করে দেবো ইত্যাদি ইত্যাদি, যে বামপন্থীরা এলে এই ব্যাপারগুলো আরো বেটার হতে পারে না। এটা খানিকটা মানে দায়িত্ব পেলে আমার হাতে কি আছে তার ভিত্তিতে আমি কিভাবে কি করতে পারি, সেটা ওরকম আগে থেকে সবটা একদম পাই টু পাই ঘোষণা করে হয় না। আমি এখনই বলছি না, ঠিক কথাটা এক্স্যাক্টলি। যারা 3000 দিয়ে দেবো বলছেন, এই দিয়ে দেবো, 26-এ কেউ ভোট দিতে যাবে, তাহলে আমি মানে তৃণমূল বলেছে 1000 টাকা করলাম, বিজেপি বলছে আমি জিতলে 3000 টাকা করবো। বিজেপি যদি এটা বলে, ওদেরকে বলতে হবে সবই নয় যে দাদা গতবার যে 15 লক্ষ টাকাটা দিয়েছিলেন ওইটাই শেষ করে উঠতে পারিনি, আবার নতুন করে 3000-এর ঢপ শোনাবেন না। মানেটা কি? মানে ঘোষণা করে দিচ্ছে, কিন্তু সেই ঘোষণার সাথে রিয়েলিটির কোনো সম্পর্ক নেই। আমরা এই কারণে খানিকটা, আমি তোমাকে কতগুলো ব্রড কথা বলতে পারলাম, আমরা সরকারি পাবলিক সেক্টরকে, সেটা এডুকেশন হতে পারে, হেলথ হতে পারে, গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, বিভিন্ন মানে বিভিন্ন কি বলবো কলকারখানা হতে পারে পুনরুজ্জীবনের প্রশ্নে, আমরা পাবলিক সেক্টরকে ডেভেলপ করব। 1,
টু হচ্ছে সেই পাবলিক সেক্টরকে রিপ্লেস করবে না, সাপ্লিমেন্ট করবে এমন প্রাইভেট সেক্টর যেভাবে গড়ে উঠতে পারে, প্রো পিপল তার রোল থাকবে, সেটা আমরা দেখার চেষ্টা করব। টু, তিন হচ্ছে আমাদের রাজ্যটা কৃষিপ্রধান রাজ্য, কৃষিতে গোটা দেশের মধ্যে 1 নম্বরে ছিল বামপন্থীদের সময়, এখন জমি লুট আর ফোড়ের হাতে পড়ে গোটা কৃষির ব্যবস্থা, ক্ষেতমজুরদের দুরবস্থা, রোজের টাকা কম, জঘন্য অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ফসলের দাম পায় না। এগ্রিকালচারাল সেক্টরকে নতুনভাবে সাজাবো আমরা। বামপন্থীরা অপারেশন বর্গা করার পর এই যে গ্রামের গরিব জমি পেল, একটা রুরাল মার্কেট গড়ে উঠলো, তো অর্থনীতিতে খানিকটা লিপ ফরওয়ার্ড হলো। মানে অর্থনৈতিক উন্নয়নের পরিভাষায় একেবারেই আমরা এগোলাম কয়েক ধাপ, এখন সেটা আবার ঘেটে যাচ্ছে। ফলত আমাদের আরেকটা প্রায়োরিটি থাকবে যে এগ্রিকালচারাল সেক্টরকে কেন্দ্র করে গ্রাম বাংলাকে আরেকবার নতুন করে সাজানো, এবং সেই সাজানোর ভিতের উপরে দাঁড়িয়ে নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন, সেটা সরকারি যে যে ক্ষেত্রগুলো আছে, সেটা এসএসসি টেট হতে পারে, অন্যান্য যা আছে হতে পারে, সেগুলোয় এখন শূন্যপদ, অনিয়ম, বেনিয়ম, দুর্নীতি, তার অবসান ঘটিয়ে সরকারি চাকরি রিইনস্টেট করা, তার গ্যারান্টিকে। এবং একটা বড় অংশ তারপরেও যারা সরকারি চাকরি করবে না, কন্ট্রাকচুয়াল কাজ করবে, ছোট ব্যবসা করবে, তোমার মতো পডকাস্ট করবে, কিছু না কিছু করবে, তাদের যাতে জীবনের গ্যারান্টি, তাদের যাতে জব সিকিউরিটি, তাদের যাতে বেসিক ন্যূনতম জীবন ধারণের মতো করে একটা পরিবেশ তৈরি হয়, যেখানে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না, 14-15 ঘন্টা খাটিয়ে নিচ্ছে, মাইনে দিচ্ছে না, যখন তখন ছাঁটাই করে দিচ্ছে, এই অবস্থায় যেতে হবে না। এই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। এবার এর মধ্যে আরও তুমি যদি আমার কাছে জানতে চাও তাহলে আর একটু স্পেসিফাই করে আমরা এর মধ্যে বাড়তি নজর দেব মহিলাদের জন্য। এই কারণে নয় যে তৃণমূল বা বিজেপি মহিলাদের ভোট হিসেবে দেখে ব্যাপক বিজ্ঞাপন করছে, কিন্তু আমরা বুঝতে পারছি তো যে ধরো তৃণমূলের কতগুলো মহিলাদের নিয়ে প্রকল্প আছে, হেডলাইটটা খুব ভালো জ্বলছে, কিন্তু ইঞ্জিনটা গাড়ির গোলমাল হয়ে আছে। সন্দেশখালি সেটা বুঝিয়ে দিয়েছে। তুমি নারীর ক্ষমতায়নের প্রশ্নে, নাবালিকা বিবাহে গোটা দেশের মধ্যে 2 নম্বরে 3 নম্বরে চলে এসেছি আমরা। নারী পাচার কি পরিমাণ, শাহজাহান, শিবু, উত্তমরা তো তৈরি হয়েছে এই তৃণমূলের আমলে। তাহলে মহিলাদের ক্ষমতায়নের জন্যে আত্মমর্যাদা কেন্দ্র, আত্মরক্ষা সমিতি, অনেকগুলো কথা আমরা বলেছি, কিন্তু যেমন একটা বড় ঘোষণা বলেছি যে আমরা এবারে যে এমপিরা জিতব, আমরা প্রত্যেকে আমাদের এমপি ল্যাডের 1/3 অফ আওয়ার ফান্ড আমরা মহিলাদের জন্য কোনো না কোনো রকমভাবে উন্নয়নের জন্য খরচ করব। মা ও শিশু, গ্রামাঞ্চলে মেটার্নিটি সেট আপ, এরকম অনেক অনেক কথা আছে, আমি আর ডিটেলে যাচ্ছি না। এই ধরনের কতগুলো বড় বড় মানে ব্রড কতগুলো কথা আমি তোমায় বলতে পারি যে আমাদের উন্নয়নের মডেল হিসেবে কাজ করবে, যেটা আজকের দিনে অ্যাবসেন্ট। আবার মানে হ্যাভিং সেড এভরিথিং, গরিব ও মধ্যবিত্ত লোকের আপওয়ার্ড মোবিলিটি এনশিওর করা আমাদের কাজ। আমরা তো এতক্ষণ বামপন্থী একটা তথ্যের কথা শুনলাম, তো সেখানে তুমি শ্রমিক বা যারা কাজ করছে তাদের হয়ে কথা বললে। তুমি যাদবপুরে দাঁড়িয়েছো এবং এখানে সহ গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে এখন একটা হাওয়া উঠেছে, আন্ত্রপ্রেনিয়রশিপের হাওয়া। বহু মানুষ, বহু সাধারণ ছেলেমেয়ে গ্রামগঞ্জ থেকে ইভেন স্বপ্ন দেখছে যে ভবিষ্যতের আম্বানি আমিও হতে পারি, চাই। যারা আজকে হয়তো খুব দরিদ্র অবস্থায় রয়েছে, ভবিষ্যতের স্বপ্ন দেখছে, শ্রমিকের দিক থেকে নয়, শিল্পপতি হওয়ার দিক থেকে, তাদের জন্য তোমাদের কি বার্তা? 1 নম্বর হলো যে আমি তো এই কারণে বললাম যে এই সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে মার্কেট ইকোনমিতে অপারেট করতে গেলে কিছু লোক তো ব্যবসায়ী হবেই। আমার আলেকজান্ড্রিয়া অক্কাসিও কর্টেজ আমেরিকার বামপন্থী হিসেবেই উত্থান হয়েছিল, পলিটিশিয়ান। তার একটা কথা খুব ইন্টারেস্টিং লেগেছিল। এই ধরনের কেউ একটা জিজ্ঞাসা করেছিলেন যে তো তাতে এওসি উত্তরে বলেছিলেন যে ইউ নেভার মেক বিলিয়ন্স, ইউ নেভার মেক $1 billion, ইউ অলওয়েজ টেক $1 billion। সো এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আছে এবং এই প্রক্রিয়াতে আমি অর্থহীনভাবে শ্রমিকের পক্ষে, কিন্তু তার মানে এই নয়, যেটা আমি তোমাকে একটু আগে বলার চেষ্টা করলাম, যে প্রাইভেট ইনভেস্টমেন্টের আমরা চোখ কান বুঝে বিরুদ্ধে, অন্ট্রপ্রেনিয়রদের আমরা চোখ কান বুঝে বিরুদ্ধে, স্টার্ট আপ যা হচ্ছে আমরা চোখ কান বুঝে বিরুদ্ধে, এরকমটা বিষয়টা নয়। আমি আমার ক্যাম্পেইন ট্রেলের মধ্যে ছোট ব্যবসায়ীদের উপর যেভাবে জিএসটি চাপিয়ে দেওয়া হয়েছে, তাতে তাদের কি ক্ষতি হয়েছে তুলে ধরার চেষ্টা করছি। মাঝারি ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী এবং
তোমরাও মানে এই তুমি যে অংশটার কথা বললে, ধরো ক্যাফেজ করছেন বা কোনো কোনো না কোনো আর কি বিভিন্ন startup। কন্টেন্ট জেনারেশনের স্টার্ট আপ হতে পারে, কিছু হতে পারে। তো আমরা ব্রডলি এইটা বুঝি যে বিগ কর্পোরেটস তারা যেভাবে দেশ দুনিয়াকে আঁকড়ে ধরে আছে, তার অধিকাংশ সম্পদ দখল করে রেখেছে, তাতে করে শ্রমিকের ক্ষতি, কৃষকের ক্ষতি, ক্ষেতমজুরের ক্ষতি, অ্যাজ ওয়েল অ্যাজ ছোট এবং মাঝারি ব্যবসায়ীদের ক্ষতি। মাৎস্যন্যায় আমরা পড়েছি না, বড় মাছ ছোট মাছকে গিলে নেয়। তুমি ধরো এরকম আমাদের এখানকার কত উদাহরণ আছে। কোল্ড ড্রিঙ্কের কোম্পানি এখানে ছিল, রমরমিয়ে চলছিল, কোকা কোলা এসে তাকে গিলে খেয়ে নিল, রাইট? ফলত আমরা অন্টারপ্রেনিয়রদের বিরুদ্ধে নই, আমরা এনকারেজ করব। একদম টু স্পেসিফিক্যালি আনসার ইউর কোয়েশ্চেন, আমরা অন্টারপ্রেনিয়রশিপ, এন্টারপ্রাইজিং অ্যাপ্রোচ আমরা এনকারেজ করব। আমরা কেবল একটাই জিনিস খেয়াল রাখতে চাইব, পাবলিক সেক্টর ক্ষতিগ্রস্ত না হয়। সরকারি জায়গা যা অল্প খরচে ভালো গুণমানের পরিষেবা দেওয়ার চেষ্টা করে মানুষকে, সেই সেক্টর ক্ষতিগ্রস্ত হলে আমরা সেটা দেখার চেষ্টা করব, যাতে মানে আমরা সেটাকে মেরামত করার চেষ্টা করব। পাবলিক সেক্টরের সাপ্লিমেন্ট হিসেবে যে কোনো রকমের অন্টারপ্রেনিউরাল ভেঞ্চার আমরা সেটার পক্ষে থাকবো। আমরা সেটাকে প্রোভাইডেড, আবার বললাম, এটাও আমাকে আমার পলিটিক্সের কারণে বলতে হবে, তাতে কেউ রেগে যেতে পারে, কিন্তু আমি তো ফাইনালি গিয়ে, এটা তো লুকোছাপার বিষয় না, আমি ফাইনালি গিয়ে শ্রমিকের পার্টি। আমি বিজেপি নই, আমি কংগ্রেস নই, আমি তৃণমূল নই। ডাজন্ট মিন যে আমি মানে কি বলবো, আইল টার্ন আ ব্লাইন্ড আই টু এনি কাইন্ড অফ অন্টারপ্রেনিউরাল ভেঞ্চার। আমাকে ওইটা দেখতে হবে পাবলিক সেক্টর যাতে ক্ষতিগ্রস্ত না হয়। পাবলিক সেক্টর ক্ষতিগ্রস্ত না হলে, পাবলিক সেক্টরটা ভাইব্রেন্ট থাকলে, ওই যে বলছিলাম লেভেল প্লেয়িং ফিল্ড, গরিব মধ্যবিত্ত মানুষ তারা তাদের প্রয়োজন মতো বেসিকগুলো জীবনের পেতে থাকবেন। তারপরে দাঁড়িয়ে বাকিটা তো কম্পিটিশন, মার্কেট ইকোনমি, কে ভালো কে খারাপ সে তার মতো করে দৌড়াবে, এবং কেউ যদি প্রসারিত হতে 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 আরেকটু বড় হয় তাহলে আমরা ওয়েলকামই করবো, আমাদের আপত্তির কি আছে। ওকে, এবার একটা ব্রড কোশ্চেনে যাই, তারপর ফিরে আসবো তোমার জায়গায়। টিভি স্টুডিও, যদিও আমি সেটাকে খুব বেশি গুরুত্ব দিতে চাই না, তথাপি বহুবার কথা ওঠে যে তোমরা চীনের সাপোর্টার বা ইত্যাদি ইত্যাদি নানা রকম ব্লা ব্লা ব্লা। প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে আমরা ঐতিহাসিকভাবেও শুনেছি, তখন জন্ম হয়নি, 1962-তে নাকি বামপন্থীদের সরকারের প্রতি ততটা ফেভার ছিল না যখন চীনের বিরুদ্ধে ভারতকে ছিল। এবার আমি বর্তমান জিওপলিটিক্যাল যে সিচুয়েশন বা অবস্থা রয়েছে, সেখানে তো ন্যাশনাল পলিটিক্সে অবশ্যই বামপন্থীরা থাকবে। সেখানে ভারতবর্ষের বর্তমান স্থিতি অনুযায়ী সিপিআইএম কি মনে করে, কি স্ট্যান্ড হওয়া উচিত, এবং এই যে বিভিন্ন রটনার মধ্যে দিয়ে আসল ঘটনাটা কি, সেটাও আমি তোমার থেকে জানতে চাই। এক হলো সিপিআইএম, যে অংশটা 64-এ তৈরি হলো। আমাদের ওই সব চীনের দালাল টালাল অনেক শুনেছি আমরা, আজও শুনি। তখন আমাদের শুনি বলেই আমার আগ্রহ জাগলো। ঠিক, তখন আমরা যে কথা বলেছিলাম যে এই ধরনের বর্ডার কনফ্লিক্ট এশিয়ার এই অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ, রাদার সবথেকে গুরুত্বপূর্ণ দুটো দেশ, আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা উচিত। তাতে তখন আমাদের নেতাদের জেলে পোড়া হলো ইত্যাদি ইত্যাদি। কিন্তু যুদ্ধ তো ফাইনালি খুব মানে কি বলবো, লং লাস্টিং সলিউশন দিতে পারলো না। আজ নয় কাল, কাল নয় পরশু তোমাকে তোমার প্রতিবেশীর সাথে, এবং এটা চীনের ক্ষেত্রেও সত্যি, সেও যদি ভাবে যে আমি ভারতের সাথে একটা যুদ্ধ চালিয়ে খুব বেশি দূর এগোবো, খুব দাঁড়াবে না সেটা। দুটো বড় ইকোনমি, দুটো বড় দেশ, পৃথিবীর 1 এবং 2 নম্বর পপুলেশন। ফলত আজকেও দাঁড়িয়ে চীন সহ প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক মেনটেন করার বিদেশ নীতি আমাদের গ্রহণ করা উচিত বলে আমাদের পার্টি মনে করে। অবশ্যই নট অ্যাট দ্য কস্ট অফ আওয়ার সভরেন্টি। আমাদের জমি থেকে শুরু করে সব, অনেক ক্ষেত্রেই বর্ডার কনফ্লিক্ট ইত্যাদি হয়, এবং সেক্ষেত্রে
তো তারপরে নরেন্দ্র মোদী কিছু বললেন, চারদিকে এই গদি মিডিয়া নেমে পড়লো, এই চীন এই করেছে, ওই করেছে, তাই করেছে বলে। কিন্তু নরেন্দ্র মোদী উল্টো কথা বললেন, যা বামপন্থীদের খানিকটা সমর্থন করে দিল, বামপন্থীদের স্ট্যান্ড পয়েন্টের পক্ষে দাঁড়িয়ে গেল খানিকটা। আমাদের দেখো চায়না সম্পর্কে নির্দিষ্ট কথা হচ্ছে, ওটা একটি আলাদা দেশ। ওরা যে যে পথ নিয়ে চলছে, আমরা কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি কিনলি তাকিয়ে থাকি যে ওরা আমাদের থেকে 2 বছর পরে স্বাধীন হলো, আমাদের থেকে 2 বছর পরে সেই 1949 চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে বিপ্লব হলো। ওরা যে অগ্রগতি ঘটালো, এই মুহূর্তে পৃথিবীর সেকেন্ড বিগেস্ট ইকোনমি, আমাদের দেশ এই সরকারগুলো, সাকসেসিভ সরকারগুলো কি গোলমাল হলো আমাদের, যে আমরা সেইটা করতে পারলাম না। হোয়াট উই ক্যান লার্ন ফ্রম হোয়াট দে হ্যাভ ডান। চীনের কমিউনিস্ট পার্টির পথ প্রকরণ নিয়ে অনেক রকম বিতর্ক, অনেক রকম আলোচনা আছে। আমরা মনে করি যে চীন সোশ্যালিজম উইথ চাইনিজ ক্যারেক্টারিস্টিক্সের দিকে চলছে, এবং ফলত আমরা খুব খেয়াল রাখি ওরা কি করছে না করছে, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। কিন্তু চীনকে যদি আমাদের পার্টি ব্লাইন্ডলি ফলো করতো, আমরা যদি চীনের দালাল হতাম, তাহলে সিপিআইএম নির্দিষ্টভাবে এই বক্তব্য 60s বলেছিল যে আমরা রাশিয়ার কমিউনিস্ট পার্টির কথা শুনেও চলবো না, আমরা চায়নার কমিউনিস্ট পার্টির কথা শুনেও চলবো না, আমরা ইন্ডিয়ান কন্ডিশনসে, ইন্ডিয়ার স্পেসিফিক বাস্তবতা অনুযায়ী আমরা একটা বিপ্লবী পার্টি তৈরি করার চেষ্টা করব, যেটা ভারতীয় পরিস্থিতিতে আমাদের এগোতে, মানে বিপ্লব কাট কপি পেস্ট নয়, চীনে ঠিক যেভাবে হয়েছিল। আমরা তো সেই কথাটা অনেক আগে বলেছি, ফলত এরকম ভাবার কোনো কারণ নেই যে চীনের কমিউনিস্ট পার্টি বা তাদের সরকার যা করছে বা যা করে আমরা সেটা ক্রিটিক্যালি দেখি না। এবার ভালো কিছু নেওয়ার থাকলে সেটা তো নিতে হবে, বুঝতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে তুমি যদি এই জিওপলিটিক্সের প্রশ্নে বললে, আমাদের প্রতিবেশী প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক সম্প্রতি খারাপ হয়েছে। লাস্ট নেল অন দি কফিন হচ্ছে মলদ্বীপস, ওইটুকু একটা দেশ, তার সাথেও কি একটা গোলমাল পাকিয়ে বসে রইলাম আমরা। এটা কাম্য নয়। ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারতকে ঘিরে বাকি দেশগুলো এসেই একটা আলট্রা ন্যাশনালিজমের, এটা তো ঠিক ন্যাশনালিজমও নয়, জিঙ্গোইজম, তার একটা ধুয়ো তুলে দিয়ে এ খারাপ, ও খারাপ, সে খারাপ, এই করতে 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 আমি প্র্যাকটিক্যালি একা হয়ে দাঁড়িয়েছি। নরেন্দ্র মোদী বিশ্বগুরু, তিনি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের গুরু হতে পারছেন না। ফলত আমাদের প্রতিবেশীদের সাথে আমাদের সুসম্পর্ক মেনটেন করা এবং টেবিল টকের এক জায়গায় এসে বসা, বিভিন্ন অর্থনৈতিক প্রশ্ন আলোচনা করা, সামাজিক প্রশ্ন আলোচনা করা, রাজনৈতিক প্রশ্ন, এটা জরুরি। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের গোটা পৃথিবী জুড়ে আমাদের দেশের অবস্থান সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে টানা, মানে স্বাধীনতার পর থেকে টানা ছিল, উই আর আ লিডার অফ দ্য নন অ্যালাইন্ড মুভমেন্ট, রাইট? ন্যাম, নেহেরুর নেতৃত্বে একদম পরিষ্কার শুরু হলো যে আমরা গোটা 20th সেঞ্চুরি জুড়ে আমাদের দেশ, তার সরকারের অবস্থান ছিল আমরা সোভিয়েতের পক্ষও নই, আমরা আমেরিকার পক্ষও নই, আমরা একটা মধ্যবর্তী রাস্তা নিয়ে। এবার সেইটার মধ্যে অনেক রকম বিতর্ক আছে যে কতটা আসলে মধ্যবর্তী, কি ইত্যাদি ইত্যাদি। মধ্যবর্তী ইন দ্য সেন্স মানে এটা কি বলবো, এক্স্যাক্ট মধ্যম পন্থা। হ্যাঁ, কিন্তু আজকে দাঁড়িয়ে যেটা হচ্ছে সেটা হলো আমেরিকা এবং নেটোর নীতির কাছে নির্লজ্জ আত্মসমর্পণ। তুমি বলো ইভেন অটল বিহারী বাজপেয়ী প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্টে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়িয়েছে। ইভেন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট, প্যালেস্টাইন একটা মানবিক ইস্যু, প্যালেস্টাইন ইস্যু রাষ্ট্রসংঘে উঠলে আমেরিকা এবং ইসরায়েল ছাড়া প্র্যাকটিক্যালি প্রায় কোনো দেশ পাওয়া যায় না যারা প্যালেস্টাইনের পাশে দাঁড়ায় না। সেইখানে দাঁড়িয়ে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে কথা বলে ফেললেন। তুমি বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস ছেড়ে দাও, একটা জাস্টিফাইড ইস্যু, গোটা পৃথিবী মানবিক অ্যাঙ্গেল থেকে এই প্যালেস্টাইনে বারংবার যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রতিবাদ করেছে। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশ একটা নড়বড়ে অবস্থান নিয়ে নিল আমেরিকার পক্ষে প্রথমবার, যেটা ইভেন অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট করেনি কোনোদিন। গান্ধীজির কথা লেখা পড়বে, তার বোঝাপড়া শুনবে, প্যালেস্টাইন ইসরায়েল কনফ্লিক্টে আমাদের কি ভূমিকা হওয়া উচিত, কেন প্যালেস্টাইনের পক্ষে দাঁড়ানো উচিত। এ হিন্দু মুসলমানের ইস্যু না, এ পরিষ্কার রাজনৈতিক হকের প্রশ্ন। আমার জমি, আমার দেশ,
অত হাজার বছর আগে কি হয়েছে বলে তুমি একটা চলে এসে দখল করতে শুরু করলে, বোমা মারতে শুরু করলে, এবং টার্গেট করে করে হসপিটালগুলোতে বোমা মেরেছে। এবারে টার্গেট করে করে শিশুরা মারা যায় যেখানে, সেখানে বোমা মেরেছে। তো প্রতিটি ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যেভাবে ইউএস এবং নেটোর পলিসির কাছে আত্মসমর্পণ করছে, তাতে করে আমাদের সার্বভৌমত্ব, সভরেন্টি, এই যে আমাদের সংবিধানের প্রিয়াম্বলের প্রথম পাতায়, মানে প্রিয়াম্বলে লেখা থাকে আর কি, প্রথম শব্দটা সভরেন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক ইন্ডিয়া, সভরেন্টির জায়গাটা গোলমাল করে দিচ্ছে। আরও আমি মানে আই ক্যান গো অন সেইং কীভাবে বাইরের বিভিন্ন কোম্পানি, সেটা বিভিন্ন মানে আমি বলছি বিভিন্ন প্রোডাক্ট কি বলবো সামনে নিয়ে আসার কোম্পানি হতে পারে, এডুকেশন বেচার কোম্পানি হতে পারে, হেলথ বেচার কোম্পানি হতে পারে, বিদেশে আমেরিকায় রিজেক্টেড বিশ্ববিদ্যালয় সি গ্রেড ডি গ্রেড, তারা ভারতে এসে বড় বড় বিশ্ববিদ্যালয় খোলার, ক্যাম্পাস খোলার অনুমতি পাচ্ছে এবং লক্ষ লক্ষ টাকা নিয়ে বাজে কোয়ালিটির এডুকেশন দিচ্ছে, যেখানে আমাদের পাবলিক এডুকেশন স্ট্রাকচার, পাবলিক এডুকেশন গোটা সিস্টেমটা, ইউনিভার্সিটিগুলো, কলেজগুলো শুকিয়ে মরছে। তো ফলত এই যে আমাদের বিদেশ নীতি খানিকটা টিল্টেড হয়ে গেছে আমেরিকার পক্ষে, আমরা এটাকে আবার একটা জায়গায় আনতে চাই। এরকম নয় যে আমরা ভারতের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য কোনো দেশ, তুমি যেহেতু চীনের দালাল বললে তাই আমি চীনটা বলছি, আমরা এমন কোনো শর্তে বন্ধুত্ব করব যা ভারতের স্বার্থ বিসর্জন দেয়, তা নয়। কিন্তু আমাকে এটাও খেয়াল রাখতে হবে, আমি এমন কোনো শর্তে আমেরিকার সাথেও বন্ধুত্ব করব না যা ভারতের স্বার্থ বিসর্জন দেয়। যেটা আজকে দাঁড়িয়ে হচ্ছে, আমরা সেটাকে রিভার্স করাতে চাই। আমি যাদবপুরে ফিরে আসবো বলেছিলাম, কিন্তু একটাই এর মাঝখানে প্রশ্ন করব যে যেহেতু এতটা গভীর আলোচনা হচ্ছে, রিসেন্টলি দেখা গেছে যে যখন রাশিয়া ভার্সেস ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এবং তখন কিন্তু ভারতবর্ষ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের বিরুদ্ধে গিয়ে রাশিয়ার থেকে তেল নিয়েছে, এবং সেটার জন্য আমাদের বিদেশমন্ত্রীকে বাইরের বিভিন্ন প্রেস মিডিয়ার কাছে অনেক কোশ্চেন ফেস করতে হয়েছে। আবার যখন সভারেনিটির কথা উঠছে, তখন ধরো আমার প্রায় 4-5 গুণ একটা জিডিপির দেশ চায়না, গালওয়ান ইনসিডেন্ট ইত্যাদি ইত্যাদি আমার দিকে তাকাচ্ছে, আমার জমির দিকে তাকাচ্ছে, অ্যাগ্রেসিভ ভূমিকা নিচ্ছে। তাহলে এই যে নিউট্রালিটির প্রশ্নটা উঠছে, সেন্ট্রাল গভর্নমেন্ট তো তাত্ত্বিকভাবে বা কিছুটা প্র্যাকটিক্যালি অ্যান্টি ইউএসএ অবস্থান নিচ্ছেও, তাহলে তোমাদের আপত্তিটা কোথায়? আর কোথায় কোথায় পিন পয়েন্ট তোমরা করতে চাইছো? যদিও একটা ইসরায়েল প্যালেস্তাইন তুমি বললে, তবে আমি বলি বেশ লাস্ট কিছু ইউএন ভোটে ইন্ডিয়া ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। হ্যাঁ, এইটা নরেন্দ্র মোদীর ভোটগুলোতে, এটা তুমি বাজপেয়ী বা মনমোহন সিং এর সময় দেখবে না, তখন ফেভারে ভোট দিত। হ্যাঁ, তার আগের কোনো গভর্নমেন্ট কোনোদিন ইন্ডিয়ায় যে প্রাইম মিনিস্টার হয়েছে, যে পার্টি সরকারে এসছে, কেউ কোনোদিন এই ইস্যুতে নিউট্রাল পজিশন নেয়নি। ইট ইজ এ ডিসগ্রেস টু হোয়াট উই হ্যাভ, মানে হোয়াট উই হ্যাভ প্রোপাগেটেড ওভার অল দিস ইয়ার্স। এখন কথা হচ্ছে যে এই নতুন অবস্থানগুলো রাশিয়ার থেকে নিয়েছে, মানে ন্যাচারালি ওই চাপের মুখে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীর গভর্নমেন্ট যে এইখানে আমি কি করব, রাশিয়া এবং আমেরিকার মধ্যে আমি একটা ব্যালেন্সড অবস্থান নেব বলে রাশিয়ার থেকে তেল এইসব নিয়েছে। কিন্তু এটা তো পরিষ্কার খোলা চোখে দেখা যাচ্ছে, নরেন্দ্র মোদী হলো সেই প্রাইম মিনিস্টার যে আমেরিকায় গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচার করে এসেছে। এটা তুমি নরেন্দ্র মোদীকে চায়নার প্রেসিডেন্টের হয়ে চায়নায় প্রচার করতে দেখেছো? রাশিয়ার প্রেসিডেন্টের হয়ে রাশিয়ায় প্রচার করতে দেখেছো? আব কি বার ট্রাম্প সরকার বলতে দেখেছো? আমেরিকায় দেখেছো। তার প্রতিদান হিসেবে ট্রাম্পও এখানে এসে কি সব বিবেকামুন্নন ফুন্নন কি সব বলে ফলে চলে গেছে, আলতু ফালতু স্ক্রিপ্ট ভালো করে না পড়ে। এখন কথা হচ্ছে পরিষ্কার যে চায়নার সাথে যা কনফ্লিক্ট, অন্য কোনো দেশের সাথে যা কনফ্লিক্ট, সেগুলো তুমি বাইপার্টাইট টক করে মেটাও। তুমি যদি দুজন পারো বসো, তোমার যদি মনে হয় তুমি সাবকন্টিনেন্টে আরও 3-4টে পার্টি করবে, বা সব মিলিয়ে এগুলো বেশি পার্টি করার ব্যাপার নেই এখানে। দুটো দেশ তাদের এতদিনের ইতিহাস, এতদিনের পড়শি, হিন্দি চিনি ভাই ভাই, একসাথে মহাকাশযান পাঠিয়েছে। তা এই সব মিলিয়ে জুলে আমাদের তো এই একসাথে মহাকাশযানটা, সরি ওটা রাকেশ শর্মা রাশিয়ার সাথে, সরি। কিন্তু কথা হচ্ছে যে আমাদের তো একটা পুরনো বন্ধুত্বেরও ইতিহাস আছে, দুটো প্রাচীন সভ্যতা। আমি সেই জায়গা থেকে আমি আজকে কেন চায়নার সাথে আমার যে কনফ্লিক্ট, তারপরে কোথাও কোনো গোলমাল লাগলো, যুদ্ধ লাগলো, আমরা কেউ সেটা চাইবো না। আমার পয়েন্টটা আমি বারবার বলছি, যেহেতু তোমার এই পডকাস্ট মানুষ শুনবেন, আমার কথার এই মেসেজ এই মানে হওয়া উচিত নয় যে চায়না কোথাও একতরফা আক্রমণ করলে
আমাদের দেশকে চুপ করে থাকতে হবে। কিন্তু দুটো দেশের স্বার্থেই, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের সামগ্রিক পরিবেশের স্বার্থেই দুটো দেশের মধ্যে কোনো কনফ্লিক্ট লাগুক, এটা চাওয়াটাও খুব ভালো হবে না। ফলত যতদূর সম্ভব কথা বলে এই ডিসপিউট মেটানোর চেষ্টা করা উচিত। সেটা আমাদের কাশ্মীর ইস্যু থেকে শুরু করে বিভিন্ন প্রশ্নে এই টকগুলো তো অনেক সময় ওপেন হয়, অনেক সময় এই জায়গা হয়। কাশ্মীরকে ইন্টিগ্রেট করার, ভারতের মধ্যে তাকে তার স্বীকৃতি দেওয়া, তার গোটাটাকে, তার একটা অন্যতম বড় মাইলফলক ছিল হচ্ছে মুখ্যমন্ত্রীদের মিটিং করানো হয়েছিল। জ্যোতি বসু তখন মুখ্যমন্ত্রী, সম্ভবত সরকারিয়া কমিশনের ইস্যু, আমার মনে নেই, মিড-80s। শ্রীনগর ওয়াজ দ্য ভেনিউ। গোটা দেশের মুখ্যমন্ত্রীরা এসেছিলেন। এসে এই বার্তা গেল কাশ্মীরিদের কাছেও, এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা ভারতীয়, আমরা তোমাদের ভারতীয় বলে মনে করি। শুধু কাশ্মীরের আপেলটা, ডাল লেকটা ভারতের আর কাশ্মীরিরা সব পাকিস্তানের, এটা তো গোলমাল। তার মানে এখন দাঁড়িয়ে এই যে যারা আমার প্রবাবল বন্ধু হতে পারে, আমি জঙ্গিদের কথা বলছি না, আমি সন্ত্রাসবাদীদের কথা বলছি না, কিন্তু যে মানুষ, যে সরকার আমার প্রবাবল বন্ধু হতে পারে, আমি আইসোলেশন পলিসি করতে করতে, ছেটে ফেলতে তাদের সবাইকে দূরে সরিয়ে দিচ্ছি। এইটা ভারতকে সামগ্রিকভাবে, ভারতের সরকারকে, বিজেপির নীতির ফলে এটা সামগ্রিকভাবে ভারতকে অপ্রিয় করে তুলছে, যেটা আমরা রিভার্স করাতে চাই। মানে এটা নিয়ে পরে একটা গোটা পডকাস্ট হতে পারে, এবং আমার খুব ইচ্ছা হলো ভোটের পর তোমাকে আরেকবার জোর করে টেনে আনবো স্টুডিওতে। যাই হোক, একটা বিশাল জায়গা থেকে একটা তো যাদবপুরে তোমার এই যে প্রচারের এখন ব্যস্ততার মধ্যে রয়েছো, তাহলে আমার যেটা প্রশ্ন, তুমি যদি যাদবপুরে যেত তাহলে তুমি যাদবপুরের জন্য কি কি করবে বা কি কি করা প্রয়োজন? আর দুই হচ্ছে, তুমি নিজের ফেভারে কতটা যাদবপুরের মানুষকে দেখতে পাচ্ছ? সোজা কথায় তোমার হাওয়া কি রকম? দেখো, মানুষের চোখ মুখ যদি এতটুকু পড়ে থাকতে পারি, তাহলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে। যাদবপুর, প্রোভাইডেড মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারেন, যাদবপুর এবার লাল ঝান্ডাকে জেতাবে বলে আমি 100% আশাবাদী। মানে প্রত্যেক দিন প্রচারে বেরিয়ে এমন সব অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি যা এই আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিচ্ছে। মানুষকে বলছি 1 নম্বর রুজি রুটির কথা, যা তখন আমরা আলোচনা করলাম। এমপি হলে, ধরো কথার কথা, আমি বলছি প্রথম দিন থেকে পার্লামেন্টে আমার কাজ থাকবে রাইট টু এমপ্লয়মেন্ট, তাকে ফান্ডামেন্টাল রাইট করানো। কাজের অধিকারকে মৌলিক অধিকার না দিলে শুধু বেকার ভাতা দিয়ে এই সমস্যার সমাধান হবে না। জব সিকিউরিটি বলো বা সবটাই এই ধরনের, আমি একটা উদাহরণস্বরূপ বললাম তোমাকে। আমার দ্বিতীয় কথা থাকবে যে স্বাস্থ্যের উপকরণে জিএসটি কমানো, তাতে করে খরচ বাড়ে। প্রত্যেক দিনের রোজকার জিনিস, সেগুলোর ক্ষেত্রে সেগুলোর দাম কিভাবে কমানো যায়। এই যে তুমি আমাকে জিজ্ঞাসা করলে যে আমরা স্টার্ট আপ যারা করছে এন্টারপ্রেনিয়রদের বিরুদ্ধে কিনা, আমি তোমায় বললাম যে না। কিন্তু এটা তো ঠিক যে আমরা আম্বানি আদানিদের বিরুদ্ধে। কেন বিরুদ্ধে? কারণ তারা অন্যায়ভাবে, আমরা মনে করি, দেশের বড় সম্পদ দখল করে বসে আছে। আম্বানি আদানিদের থেকে 1%, 2% ওয়েলথ ট্যাক্স নেওয়া হোক না, তাতে করে আমাদের স্কুল কলেজগুলো একটু বাঁচবে, আমাদের জিনিসের একটু দাম কমবে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম একটু, ধরো চাকরির আরও 4টে লোকের মাইনে দেওয়ার ব্যবস্থা করতে পারবে সরকার, তাতে করে চাকরি প্রার্থীদের করুণাময়ীতে গিয়ে বসে থাকতে হবে না। এই কথাগুলো বলার চেষ্টা করব। আর একদম স্পেসিফিক টু যাদবপুর কনস্টিটুয়েন্সি 100% এমপি ল্যাডের টাকা খরচ করব, 25 কোটি টাকা আমার প্রথম প্রতিশ্রুতি। তারপরে পরপর 18টা কথা আছে। যাদবপুরে জলাধার নির্মাণ, বৃষ্টির জল ধরে রাখার জন্য, সাদার্ন বাইপাসের উন্নয়ন, 6 নম্বর রুট বা এরকম বেশ কিছু জায়গা আছে যেখানে পাবলিক ট্রান্সপোর্টেশন আরেকটু তার নিয়মিত করার চেষ্টা। ধরো ভাঙড়ে বা সুভাষগ্রামে ভালো হসপিটাল, ভাঙড়ে লেদার কমপ্লেক্স বামপন্থীদের হাতে তৈরি, আরেকটু যদি তাতে বিনিয়োগ বাড়াতে পারি তাহলে এমপ্লয়মেন্ট বাড়ে।
পরিবেশ বান্ধব উন্নয়ন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যখন তখন জলাশয় ভরাট হয়ে যাচ্ছে, পুকুর বোজানো হয়ে যাচ্ছে, মাঠ বোজানো হয়ে যাচ্ছে, গাছ কাটা হয়ে যাচ্ছে, গরম বাড়ছে, বুঝতে পারছি আমরা পরিবেশ প্রকৃতি আস্তে আস্তে জবাব দিচ্ছে। ফলত পরিবেশ বান্ধব উন্নয়ন, সেচ, খাল, জলাশয় সংস্কার, রাস্তা, জল, কল, আলো, নিকাশি, এগুলো তো আছেই। সোনারপুর আর বারুইপুরে আমি দেখি, আমার খারাপ লাগে খুব দেখতে। তৃণমূল তো আছে আজ প্রায় 12-14 বছর, আলো এত কম রাস্তার, শহরের মধ্যে দিয়ে তুমি যদি একটু অলিতে গলিতে ঢোকো, সব আলো কলকাতাতে। কিন্তু সোনারপুর বারুইপুরের তো আলো আর একটু হওয়া উচিত, আর একটু বাড়া উচিত। বারুইপুরে একটা কোল্ড স্টোরেজ করতে চাই, সবজি, ফল সব মিলিয়ে। ক্যানিং, নামখানা, লক্ষ্মীকান্তপুর লাইনে লোকাল ট্রেন বাড়াতে চাই, কানেক্টিভিটি বাড়ানো। গড়িয়া থেকে বারুইপুর মেট্রো, গড়িয়া অবধি মেট্রোটা আনা গেছে, সেটাও সুজন চক্রবর্তীদের প্ল্যানিং। এবার সেটাকে যদি বারুইপুর অবধি নিয়ে যাওয়া যায়, তাহলে কলকাতার সাথে মানুষের কানেক্টিভিটি অনেকটা সহজ হবে। চম্পাহাটির ফ্লাইওভার সোনারপুরে, এখানে সোনারপুরেই জগদ্দলে হার্ডওয়্যার পার্ক বুদ্ধদেব ভট্টাচার্য শিলান্যাস করেছিলেন, আইটি পার্ক। আমাদের এখানকার ছেলেমেয়েরা কাজ পেতে পারতো এখানে। গত 12-13 বছরে কিচ্ছু হয়নি, ওইভাবে পড়ে আছে জমিটা। বারুইপুরকে জেলা সদর করা হবে বলে 500 একর জমি নেওয়া হয়েছিল, সেই জমিটার প্র্যাকটিক্যালি কোনো সদ্ব্যবহার করা হলো না, পড়ে আছে। তাহলে সেটাকে যদি একটু সদ্ব্যবহার করা যায়। এই ধরনের অনেকগুলো কথা ছোটোখাটো, যা আমরা মানুষের জন্য নিয়ে আসতে চাইছি, কাজ তৈরি করতে চাইছি। এডুকেশন, হেলথ এবং মানুষের যোগাযোগ ব্যবস্থা। আমি ওই যে একটু আগে তোমায় আড্ডার মধ্যে যে কথাটা বলেছি, যে গরিব এবং মধ্যবিত্ত মানুষের আপওয়ার্ড মোবিলিটি এনশিওর করা। তারা সমাজে যে যেখানে অবস্থান করছেন অর্থনৈতিকভাবে বিভিন্ন লেয়ারে, তারা একটু ওপর দিকে ওঠার সুযোগ পান, সেই সুযোগটা করে দেওয়াটা বামপন্থী এমপি হিসেবে আমার কাজ। যাদবপুরের জন্য যা যা করব, সেটা এই রুজিরুটির প্রশ্নগুলোকে সাপোর্ট করবে, এরকমটা ভেবেই সেই মতো পরিকল্পনা করেছি। লাস্ট প্রশ্ন, না লাস্ট দুটো প্রশ্ন। ফার্স্ট হচ্ছে, কুকথার রাজনীতি রাজ্যে চলছে, তোমাকে দেখা যায় যে খুব একটা কুকথা না বলতে। তো এই পলিটিক্যাল সংযমটা, এটা কি তোমার একটা কি বলবো, পলিটিক্যাল সিদ্ধান্ত বা পলিটিক্যাল চাল বলতে পারো? না, আমার খালি ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে তোমার মতোই কুকথা বেরিয়ে যায়, কিন্তু তাছাড়া আদারওয়াইজ দেখো, কুকথা দিয়ে তো আসলে একটা খুব মেজাজ হারানো বা গালিগালাজ, এমন একটা কিছু পার্সোনাল অ্যাটাক করে দিলাম, এগুলো হলো আন্ডার কনফিডেন্ট লোকদের লক্ষণ। আমার রাজনীতিতে যদি দম থাকে, আমি যে কথাগুলো বলছি সেগুলোর মধ্যে যদি ম্যাটার থাকে, তাহলে শান্ত দৃঢ়ভাবে সেই কথাগুলো বলে মানুষের কাছে পৌঁছানো যায়। এই যে টিভি চ্যানেলে আমরা রোজ সন্ধ্যেবেলা দেখি না, একটা প্রচণ্ড খেউড় হচ্ছে, আমরাও কখনো কখনো পার্টিসিপেট করি, একসাথে 4 জন চেঁচাচ্ছি, কেউ কারো কথা শুনছে না, মানুষ ওইটা খুব পছন্দ করেন না। আলটিমেটলি দর্শক হিসেবে আমরা কিছু পাই না ওই আলোচনা, পাওয়া যায় না, রাইট? তুমি 8 ঘন্টা বসে থেকে ভাবলে এই 8 ঘন্টা আমি কেন নষ্ট করলাম জীবনে। ওই একটা নিউজের সিরিয়াল বলা চলে। একদম একদমই সিরিয়াল থেকে, খুব কারেক্টলি তুমি বলেছো, রাজনীতিকে সিরিয়াল থেকে নিউজে ফিরিয়ে আনাটা আমার কাজ, সেটা করতে গেলে শান্ত গলাই যথেষ্ট। লাস্ট প্রশ্ন, অনেকক্ষণ তোমাকে আটকে রেখেছি, সেটা হচ্ছে যে বাংলার রাজনীতিতে স্পেসিফিক্যালি সিপিআইএম পার্টির ভবিষ্যৎ কি, আর ক্ষমতায় আসার সম্ভাবনা বা স্বপ্ন তোমরা দেখছো কিনা? অনেক বছর সরকার চালিয়েছি, তারপরে মানুষ অন্য কাউকে দায়িত্ব দিয়েছেন। আবার নতুন করে একটা পারসেপশন, পজিটিভ পারসেপশন তৈরি হতে কিছুদিন সময় লাগে। এই সময়টা দিতে হবে, এটা ম্যাগি নুডলস নয় রাজনীতি। আমরা 2011, 12, 13 সালে প্রশংসিত হচ্ছিলাম না, মানুষের মধ্যে কতগুলো নেগেটিভ কথা বেশি ছিল, তার ঠিক ভুল সব মিলিয়ে আমি বলছি, ভোট কম ছিল আমাদের। এখন কিন্তু আমরা মানুষের মনে প্রশংসিত হচ্ছি। তরুণ প্রজন্ম যেভাবে রেড ভলান্টিয়াররা সামনে এসছে, বিভিন্ন আন্দোলন, লড়াই, সংগ্রাম, আর এই যে এই কথাগুলো আমি তোমাকে এতক্ষণ ধরে বিভিন্ন গল্পে যা বললাম, এইগুলো তো বেসিক্যালি এই রুটি, কাপড়া, মাকান কা মুদ্দা, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই ইস্যুগুলো রিজলভ করাই তো রাজনীতিবিদদের কাজ। রাজনীতিবিদরা সেই সব না করে গরুর দুধে সোনা খুঁজতে চলে গেছে। তো আমাদের পয়েন্টটা হচ্ছে যে এই বেসিক জায়গায় যখন আবার ফিরে আসছি এবং
গরিব মধ্যবিত্ত মানুষের কাছে একটা কী বলবো, রিকানেক্ট করার চেষ্টা করছি তাদের সাথে। যে কন্ট্যাক্ট লাইনটা ছিল খানিকটা আহত আক্রান্ত হয়ে গিয়ে কোথাও কোথাও একটু তার ছিঁড়ে গেছিলো মানুষের সাথে, নারীর যোগ ছিঁড়ে গেছিলো, সেটা আবার রিবিল্ড করছি। আমরা বুঝতে পারছি যে মানুষের সমর্থন ফিরছে, মানুষের ভালোবাসা ফিরছে, মানুষের আবেগ ফিরছে। এবং এখন কিন্তু তুমি খুব অতি বড় সমালোচকও এই কথাটা বলবে না। এখন কিন্তু 10টার মধ্যে 8টা লোক রাস্তায় বেরিয়ে তুমি যদি একটু আলোচনা করো, সে হয়তো এক্ষুনি সিপিএমকে ভোট দেবে না, আরও 1-2 ইলেকশন দেখবে, কিন্তু সে কিন্তু এইটা বলতে শুরু করেছে যে এর থেকে সিপিএম অনেক ভালো ছিল। সে কিন্তু এইটা বলতে শুরু করেছে, যাক বাবা সিপিএমের সময় শান্তি ছিল অনেক। তুমি টেস্ট কেস করে দেখো কোনোদিন। আমার কথা হচ্ছে যে এবার আমাদের কাজ হচ্ছে এই যে পজিটিভ ইমপ্রেশনটা আস্তে আস্তে তৈরি হচ্ছে, আবার এটাকে ভোটে ট্রান্সফর্ম করার থেকেও বড় কথা হলো এটাকে সংগঠিত করা। এটা ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে একটা জায়গায় নিয়ে আসা। সেই একটা জায়গায় নিয়ে আসার প্রক্রিয়াটা আমরা শুরু করেছি। আমাদের একটা অত্যন্ত ডাইভার্স তরুণ টিম আছে, এবং তার সাথে বিমানদা বলো, সেলিমদা বলো, সূর্যদা বলো, সুজনদা বলো, আমাদের যারা সিনিয়র তাদেরও গাইডেন্স, তাদেরও সারা জীবনের রাজনীতিক অভিজ্ঞতা আছে এই নবীন প্রবীণের মিশেলে। এবং আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নেই, যে কারণে আমাদের পার্টিতে অর্জুন সিং ফিং তুমি দেখবে না। আমরা আছি নবীনে প্রবীণে মিলে মিশে সুন্দর একটা অত্যন্ত ডাইভার্স টিম নিয়ে আছি, যে টিমটা এই জনসমর্থন নতুন করে আবার তৈরি করছে। আমি আরেকটা দিক তোমাকে বলি, এটাও ঠিক যে এই জনসমর্থন চলে গেছিলোটা যতটা আলোচিত হয়, সিপিআইএম ইন ওয়েস্ট বেঙ্গল তাকে যে পরিমাণ অ্যাট্যাকের মুখে গত 10-15 বছরে পড়তে হয়েছে, রাজনৈতিক, আর্থিক, সামাজিক। আমি তো এই প্রচারে বেরিয়ে বিভিন্ন জায়গায় শুনছি, এটা 2024-এ বসে আছি আমি বারুইপুরের কোনো একটি গ্রামে গেছি, আগের দিন রাত্রিবেলা গোটা গ্রামে হুমকি দেওয়া হয়েছে সিপিএমের প্রার্থী আসছে, খবরদার বেরোবি না বাড়ি থেকে, একটা লোককে যেন না দেখি। তাও ঠিক আছে, আমি গেছি, মানুষ হাত নাড়িয়েছে, ভয় ভয় দরজা খুলে এ করে, সবাই অত কথা শোনেও না, তাদের লাল ঝান্ডার প্রতি আবেগ আছে। রাস্তায় এসে বেরোয়নি, কিন্তু উঠোন থেকে ঝুপড়ির ভেতর থেকে একটুখানি কাপড় সরিয়ে হাত নেড়ে দিয়েছে। আমি চলে গেছি ঘুরে, গোটা গ্রামে 1টা বা 2টো বা 3টে দেওয়াল লেখা আছে সিপিএমের। তার বাড়িতে গিয়ে বলা হয়েছে যে দেওয়ালটা মুছে দেবি, না হলে তোর বাড়ি ভাঙচুর করে দেবো। তো এই আক্রমণ, এটা 2024, 2011 থেকে কি চলে, 2008-9-10 থেকে কি চলেছে, হাজার হাজার কর্মী ঘরছাড়া, খুন। এই গল্প আরেকদিন লিখতে হবে। তুমি আমাকে ওইটা নিয়ে যেমন পডকাস্ট বললে, এই গল্প নিয়ে আরও 5টা পডকাস্ট হতে পারে। কোনোদিন এই হিস্ট্রি রিটেন হয়নি। অন্তঃসত্ত্বা মা স্বামী সিপিএম করে বলে স্রেফ পেটে লাথি মেরে বাচ্চাটাকে পেটে নষ্ট করে দিয়েছে। গুজরাটে যারা অন্তঃসত্ত্বা মায়ের পেটে ত্রিশূল গেঁথে বাচ্চা বের করে উল্লাস করেছিল, তাদের থেকে এই অপরাধ কম? হাজার হাজার সিপিআইএম কর্মী, এবং আমি বলছি, প্রাউডলি বলছি, সিপিআইএম বলে এই আক্রমণ সহ্য করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে টিকে আছে। তৃণমূল যেদিন সরকারে থাকবে না, 1.5 মাসের মধ্যে তৃণমূল হচ্ছে ভাজা ঝুড়ো বিস্কুট হয়ে যাবে, ভাজা পাঁপড় হয়ে যাবে, চুরচুর করে ভেঙে পড়বে। ফলত নির্দিষ্টভাবে এই যা একটা জেনারেশন আসছে, সেই জেনারেশনটাকে কেন্দ্র করে অনেক মানুষ আশায় বুক বাঁধছে, এবং এই জেনারেশনটা প্রস্তুত হচ্ছে লড়ে নেওয়ার জন্য। আমরা কিন্তু শুধু প্রতিশ্রুতি দিচ্ছি না, আমরা প্রস্তুতি নিয়ে আসছি মানুষের কাছে। ফলত আমি হোপফুল, আজ নয় কাল, কাল নয় পরশু, সেটা 3 দিন বাদে না 10 দিন বাদে আমি বলতে পারবো না, কিন্তু বাংলা আবার বামপন্থার আশ্রয় নেবে, এবং লাল ঝান্ডাও আবার পশ্চিমবঙ্গকে আগলে রাখার মতো করেই তৈরি হচ্ছে। অনেক শুভেচ্ছা তোমাকে আসার জন্য। আর ডেফিনেটলি যেটা বলে রাখলাম যে আপনারাও কমেন্ট করুন আর কি কি জানতে চান। আমরা আরও বেশ কয়েকবার তোমাকে এই ব্যস্ততার মধ্যে তুমি এসছো, তার জন্য ধন্যবাদ। তবে আবার নিমন্ত্রণ জানাবো। তো আজকের জন্য এখানেই শেষ করছি। নমস্কার।